এই দিকের কুঁড়িগুলোও সব ফুটেছে, তবে একটা কুঁড়ি এখনও ফোটা বাকি আছে। আর কি সুন্দর লাগছে না দেখতে। আর পিটুনিয়াগুলো তো এখনও ফোটা শুরু হয়নি, তবে সবগুলোতেই কুঁড়ি দেখা দিয়েছে, কুঁড়ি এসছে। তো এটা একটা চিন্তা যে কোনটা আবার কি রং হবে, মনের মধ্যে বেশ একটা আনন্দও লাগছে যে কোনটা কি রং হবে, আবার একটা টেনশনও আছে ভালো হবে কিনা দেখতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 7:30, আর এদিকে রান্নাঘর থেকেই শুরু করলাম আজকের দিনের ভিডিও। সকাল সকাল চাটা খেয়ে তো রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতও ফুটে গেছে আর এদিকে ডালটাও সিদ্ধ হয়েই এসছে। আর এইগুলো বসিয়ে দিয়ে আমি সবজিগুলোও কেটে নিয়েছি, কারণ সকালের দিকে রান্নাটা তো বেশ একটু তাড়াহুড়োই থাকে। আর শীতের তো প্রচুর সবজি, এই যে ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, টমেটো, আলু আর স্প্রিং অনিয়ন একটু কেটে নিয়েছি, আর ধনেপাতাও একটু কুচিয়ে নিয়েছি। আর আছে মটরশুঁটি ছাড়ানোই আছে, ওটা দেবো পরে। গাজর ছিল না, গাজরটা থাকলেও ভালো হয়। আর এই শীতকালে তো প্রচুর শীতের সবজি, মিক্স সবজি করে খেতেও বেশ ভালো লাগে। তবে এই রকমভাবে মিক্স সবজিটা এই সিজনে বানানো হয়নি, আজকেই প্রথম বানাচ্ছি। তো এখন একটা পরিষ্কার ধোয়া কড়াই নিয়ে নিয়েছি, আর রান্নাটা রিফাইন্ড অয়েলে করব, তাই রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর এখন আলুটা দিয়ে ভাজতে দেব, আর যাতে আলুটার মধ্যে যে জলটা আছে সেটা তেলের ওপরে পড়ে ছিটকে গায়ে না আসে, সেজন্যই একটু নুন দিয়ে দিলাম। অন্য সময় আমি হলুদ দিই, তবে আজকে যেহেতু এই সবজিটাতে আমি হলুদ ব্যবহার করব না, সেজন্য নুনটা দিয়ে দিলাম। আর এখন আলুটা দিয়ে না খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব, তারপরেই কিন্তু আস্তে আস্তে বাকি সবজিগুলো দিতে থাকবো। এখন ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়েও খুব বেশি লাল করে একদমই ভাজার দরকার নেই। এই সবজিটা বানাতে গেলে না খুব বেশি ভাজার দরকার হয় না, তবে একটা একটা করে সবজি অ্যাড করে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু ওর মধ্যে থেকে, মানে সবজির মধ্যে থেকে রসটা বেরিয়ে আসবে। এরপর পেঁয়াজ পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ পাতা দিয়েও অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই নরম হয়ে গেছে। এখন আমি সমস্ত সবজি অ্যাড করে দিলাম। সব সবজিগুলো অ্যাড করে একটু উল্টে পাল্টা দিয়েই এর মধ্যে নুন দিয়ে দেব। সমস্ত সবজি অল্প অল্প করে যেমন দিতে হবে, তেমনি নুনও অল্প অল্প করে এই সবজিগুলোর মধ্যে মেশাতে হবে। আর এখন একটু মটরশুঁটিও দিয়ে দিলাম সবজির মধ্যে। আর এই শীতের যে কোনো সবজি, বাঁধাকপি, ফুলকপি বা এই ধরনের মিক্স সবজি, সব কিছুর মধ্যে মটরশুঁটিটা কিন্তু বেশ ভালোই লাগে। আর সবজিটা একটু করে কষাতে কষাতে দেখুন বেশ জল ছেড়ে দিয়েছে। আর জল ছড়ার জন্য আপনারা অল্প ঢাকা দিয়েও হালকা হিটে রেখে দিতে পারেন। দেখেছেন কত জল বেরিয়েছে। এখন এই সবজির রসেই কিন্তু এই পুরো রান্নাটা হবে, কোনো রকম বাইরে থেকে জল দিয়ে এই সবজিটা কিন্তু আমি সিদ্ধ করব না। আর সবজির রসে যদি সবজিটা কুক হয় না, তাহলে দেখবেন তার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন একটু আদা রসুন পেস্ট দিয়ে আবার এটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই সবজিটার মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো মশলা আমি ব্যবহার করব না, শুধুমাত্র ছোলা মশলা যেটা এটা আমি ইউজ করছি, বা আপনাদের কাছে যদি চানা মশলা থাকে সেটাই মশলা হিসাবে ইউজ করবেন। তাছাড়া কিন্তু কোনো রকম মশলা আমি ইউজ করব না। এখন ঢাকা দিয়ে এই সবজিটা সিদ্ধ হতে দেবো। আর এই সবজিটা হতে না খুব একটা বেশি কিন্তু সময়ও লাগে না। আর ঢাকা খুলে আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, আর এর সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, তাহলে এই সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা একদম সাদাই রাখতে চাইছি। তবে এর মধ্যে হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। আমি এরকম কালারটা চাইছিলাম বলে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না। সবজির কালার দেখে তো বুঝতেই পারছেন যে পুরো সবজিটাই সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে ভাজা করে নেব, তারপরে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন সবজিটা একদম রেডি হয়ে গেছে, এখন থালায় নামিয়েও নিয়েছি। আর এদিকে ডাল হয়ে গেছে, সিম ভাজা আর ভাত, এই হচ্ছে আজকে রান্না। প্রত্যেক দিনই তো রুটি তরকারি টিফিনে নিয়ে যায় লাঞ্চে খাওয়ার জন্য, তো আজকে আর রুটি তরকারি দিচ্ছি না, একটু পাটিসাপটা বানিয়ে দিচ্ছি। তো এটা গতকাল রাত্রেই ঠিক করে রেখেছিলাম,
তো সেই জন্য গতকাল রাত্রেই একটুখানি এই যে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম আর ক্ষীরটাও তৈরি করে রেখে দিয়েছিলাম, না হলে সকালে রান্না বান্না করে আবার এইগুলো করতে না একদম সময় হবে না। যেহেতু পিঠে এইগুলো করতে গেলে কিন্তু একটু সময়ের প্রয়োজন, আর সঙ্গে সঙ্গে পুর বানিয়ে সেটা ঠান্ডা না হলে তো দেওয়াও যায় না। তো সেই জন্য একটু সময় যেহেতু লাগে, সেই জন্য গতকাল রাত্রে এগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। আর আজকে শুধুমাত্র ওর জন্যই দিচ্ছি না, একটু বেশি করেই দিচ্ছি, সবাই মিলে একসাথেই থাকে, তো সবাই একসাথে খেতেও পারবে। আর এইসব জিনিস তো একা একা খেতেও ভালো লাগে না, তাই না? তাছাড়া আমার জন্য আজকে ব্রেকফাস্টে এটাই বানিয়ে নিচ্ছি, এটাই আমিও খেয়ে নেবো। তবে ব্যাটারটা কিন্তু আমি এই পাটিসাপটার ব্যাটারটা কিন্তু খুব বেশি আগে থেকে গুলে রাখিনি, আমি রান্না করতে করতেই এই ব্যাটারটা তৈরি করে রেখেছি। আর এই পাটিসাপটার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই একটা একটা করে সমস্ত পাটিসাপটা তৈরি হয়ে গেছে, আর ক্ষীর দিয়ে ফাইনালি লুকটা এরকম এসেছে। আর আজকে যেহেতু পিঠেটাও তৈরি করলাম, সেজন্য কিন্তু খুব একটা বেশি কিছু আজকে রান্নাও করিনি, খুব সিম্পলি রান্না করেছি, ডাল ভাত, একটা সবজি আর শিম ভাজা। তো মাঝে মাঝে এরকম সিম্পল খাবার দাবারও খেতে খুব ভালো লাগে। একদিন দেখবেন মাছ মাংস ডিম এইসব কিছু খেতে ইচ্ছা করে না, মনে হয় একদম হালকা ডাল ভাত কি খায়। তো সেই জন্যই আজকে এরকমই বানালাম, খুব বেশি কিছু বানাইনি। আর ও এখন স্নান করতে যায়নি, এখনও স্নান করতে যাবে। তো এই দিকটা যখন আমার কাজগুলো হয়েই গেছে, মানে রান্নাটা যখন হয়েই গেছে, তখন আর রান্নাঘরটা অপরিষ্কার না রেখে আমি ভাবলাম একেবারে টেনে পরিষ্কারই করে নিই, তাহলে এদিকের কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে। এখন আমার হাতে মোটামুটি আধ ঘন্টা সময় রয়েছে, আর এই আধ ঘন্টার মধ্যে আমি অনেকটাই রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারবো। আর রান্নার পর তো প্রত্যেক দিনই এই কাজগুলো থেকেই থাকে, এই কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করা, কিছু বাসন কোসন থাকলে সেগুলো মেজে নেওয়া। আজকে বাসনটা আমার একটু কমই আছে, কেননা রান্নার ফাঁকে ফাঁকে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, যার জন্য রান্নার বাসনগুলো খুব একটা হয়নি। তাছাড়া সকালে যে চায়ের বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি সাথে সাথে। আজকে এক দিন হয় সময় পাওয়া যায় না, সেদিন হয়তো অনেকগুলো বাসন জমে যায়, তবে আজকে তেমন নেই। আজকে শুধুমাত্র ওভেনের এই যে স্ট্যান্ডগুলো এগুলোই রয়েছে, এগুলো এখন মেজে ধুয়ে এখানেই জল ঝরিয়ে নেব। আর এই দেখুন, কথা বলতে বলতে আমার এগুলো ধোয়াও হয়ে গেছে, এখানেই রেখে দিচ্ছি, একটু জলটা ঝরে গেলে আবার ওভেনে এগুলো রেখে দেবো। আর এখানে পড়ে থাকা জলটাও মুছে নেব। আর এই দেখুন, ওভেনের ওপরে রেখে দিলাম স্ট্যান্ডগুলো। আর এর মধ্যে হাজব্যান্ডও স্নান সেরে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিলাম। আর সব সময় হাত দিয়ে এই ডোরগুলো খোলার সময় আমাদের হাত এই জায়গাগুলোতে লাগে, এই সানমাইকার উপরে। আর লাইট কালারের সানমাইকা হলে না এই স্পটগুলো খুব চোখে লাগে, সেজন্য মাঝে মাঝে এরকম আমি একটু ভীম জেল দিয়ে অল্প একটু ঘষে পরিষ্কার করে নিই, তাহলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে। না হলেই খুব চোখে লাগে এই স্পটগুলো, তো তখন পুরো কিচেনটাই যেন মনে হয় নোংরা হয়ে রয়েছে। তো প্রথমে আমি একটু ভীম জেল দিয়ে হালকা করে ঘষে ঘষে এটা তুলে নিলাম, খুব বেশি ঘষতে লাগে না, একটু সামান্য সময়ে ঘষে নিলেই উঠে যায় এবং সেইভাবে কোনো স্ক্র্যাচও হয় না, কেননা নরম একদম হালকা যে স্কচ ব্রাইট সেইগুলো দিয়েই আমি এগুলো পরিষ্কার করি। আর তারপর স্পঞ্জ ওয়াইপটা দিয়ে তো খুব সুন্দর করে মুছে নিলাম, দেখলেন, শুকনো করে। আর এই যে নুনের যে ডিব্বাটা, চীনামাটির যে পটটা রয়েছে, সেটাও দেখবেন হাতে যে কোনো জিনিস প্রত্যেক দিন ব্যবহার করলে দেখবেন সেটা একটু তো স্পট হয়ে যায় বা একটু তেল চিটা পড়ে যায়, একটু নোংরা ময়লা হয়ে যায়। তো মাঝে মাঝে সেগুলো পরিষ্কার না করে নিলে তো কখনোই সেই পরিষ্কার ভাবটা থাকবে না, এটা তো স্বাভাবিক। তো সেই জন্য এখন এগুলো সবই একটু ধুয়ে নিলাম। এটা তেলের কৌটা, আর রিফাইন্ড অয়েল যে কৌটার মধ্যেই রাখা হয় সেই কৌটাটা এত তেল চিটা পড়ে যায়, এত আঠালো হয়ে যায় না, মানে কিছুদিন অন্তর অন্তর যদি না ধোয়া হয় একদম আঠালো ভাব হয়ে যায়, তখন নিজেদের হাতেই স্টিকি একটা ভাব চলে আসে, চিটকে যায়। সেজন্য মাঝে মাঝে আমি এই রিফাইন্ড অয়েলের যে কৌটাটা থাকে সেটা আমি ধুয়ে নিই। আর ভাবছি এই তাকটাও আজকে একেবারে পরিষ্কার করে নিই, খুব একটা সময় লাগবে না, ও খেতে খেতে আমার এগুলো সবই হয়ে যাবে। আর এই তাকটাতে আসলে এই তাকটার উপরে আমি ওই ছোট্ট র্যাক মতন ওটা রেখেছি, তা না হলে তো এই কাঁচের জিনিসগুলো রাখতে পারি না, কেননা এইটুকু স্পেসের ওপরে সব জিনিস রাখা যাবে না, সেজন্য কয়েকটা তাক করে হয়ে গেছে বলে আমার স্পেসটা আমি কাজে লাগাতে পারছি। আপনাদেরও যদি এরকম থাকে কিন্তু এইভাবে রাখতে পারেন, তাহলে কিন্তু জায়গাটা আপনি পুরোটাই ব্যবহার করতে পারবেন।
তো এই পাশগুলো একটুখানি করে আমি ভিম জেল লাগিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই তাকটা থাকে বলে না নিচটাতে একটু ধুলোও পড়ে, সব সময় আমি সামনেটুকু যেটুকু স্পেস খালি আছে সেটাই আমি মুছি। ওই ভিতরটা তো আর সরিয়ে মোছা যায় না, কেননা ওর মধ্যে আমার কাচের বাটি গ্লাস সব কিছু থাকে। ওগুলো টানাটানি রোজ করতে গেলে মনে হয় যদি পড়ে যায় বা অসাবধানে হলে ভেঙে যেতে পারে পড়ে গেলে, তো সেই জন্য রোজ রোজ এটা করা হয় না। সেই জন্য 2-4 দিন অন্তর অন্তরই এগুলো করি। আর চিমনি থাকলেও মাঝে মাঝে এগুলোতে ধুলোটা তো আটকায় না, তো ধুলোটা কিন্তু সেই তলা দিয়ে চলেই যায়। তো এই দেখুন সব জিনিসগুলো এখন সরিয়ে দিচ্ছি, তারপর এই তাকটাও বেশ ভালো করে পরিষ্কার করে নেব। আসলে কিচেনের মধ্যে আমরা যে জিনিসগুলোই রাখি, যা কিছুই রাখি, সেগুলো কিন্তু আমাদের মাঝে মাঝেই পরিষ্কার করতে হবে। তা না হলেই সেগুলোর মধ্যে ধুলো ময়লা জমবে, একটা তেলচিটা ভাব আসবেই, এটা কোনোভাবেই আটকানো যাবে না। তো সেই জন্য এগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। তো যে কটা বাসনও মানে কাঁচের বাসনও মনে হলো বা কাপ মনে হলো যে ধোয়ার মতো, সেগুলো ধুয়ে নিলাম। সবগুলো ধুইনি, কেননা সবই তো ব্যবহার করা হয়, মাঝে মাঝেই ধোয়া মোছা হয়। আর এই দেখুন এখানে এই তাকটা রাখার জন্য পুরো স্পেসটা আমি এখানে ব্যবহার করতে পারছি। তো এই যে আধ ঘন্টার পরিশ্রমে দেখুন আমার কিচেন পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।